দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোরেল প্রকল্পের সমঝোতা। ৩০,০০০ কোটি টাকা লোপাটের চেষ্টা, বিডাকে দোষারোপ। আমি অভিযোগটা স্বীকার করবো, মানে যেভাবে লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয়নি। এমইউ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডের কাছে চলে গেছে, এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে হাম ও ডেঙ্গু রোগের চাপ নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। রাঙামাটির কাপ্তাই লেকে বর্ষা মৌসুমেও নাব্য সংকট, নৌযান চলাচল ব্যাহত হয় বিপাকে কয়েক উপজেলার মানুষ, দ্রুত ড্রেজিং এর দাবি। যদি পানি থাকতো আমাদের অনেক যাতায়াতের সুবিধা হতো। খনন করার দরকার, কিন্তু খনন তো করা হয় না। মানে প্রতি বছর বলে যে মানে কি খনন হবে, কিন্তু হয় না, এটা করে না কাজটা। দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে, আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিলেন প্রভাবশালী ব্যক্তিরা। পূর্ণাঙ্গ যাচাই ছাড়া সই হয়েছিল চট্টগ্রাম সিটির ৩০,০০০ কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য, যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এই প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। ২০২৫ সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। ২০২৫ সালের ২৪ জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে, দুজন একসাথে আসছে। আমরা দুজন আলাপ করে দেখলাম, তার কাগজপত্র সে দেখালো। তার মধ্যে ঠিক আছে, আমরা চেষ্টা করে দেখি অসুবিধা কি। আমি কিংবা মেয়র সাহেব আমরা তো কেউ টাকার জন্য আসি না এখানে। আমরা সে চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে। কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি কাউসার আলমের জালিয়াতি। অনুসন্ধানে দেখা গেছে কোম্পানি আইন ১৯৯৪-এর ৩৭৯ ধারা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ অনুযায়ী কাউসার আলম দি আরব কন্ট্রাক্টরের পাওয়ার অব অ্যাটর্নির যে নথি জমা দিয়েছে তা ভুয়া, এর বাইরে নেই কোনো নথিপত্র। সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশনের স্থানীয় ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকুঞ্জের এই ৩তলা বাড়িটি। সেখানে গিয়ে দেখা যায় বাসার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে মিশরের সুনামধন্য এ প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে। কিন্তু স্থানীয় প্রতিনিধি দাবি করা কাউসার এর সপক্ষে কোনো নথি কিংবা প্রমাণ দেখাতে পারেননি। আপনি এটা অফ করেন, কষ্ট করে অফ করেন। আমি আপনার চুপ চালে আসছেন, আপনি আমাদের সঙ্গে ইয়ে করতেছেন, আপনি আমাকে এখন কি বিব্রত করতেছেন? আপনি বিব্রত করবেন। বিষয়ে জানতে চাইছি যে আপনি যে জালিয়াতির ইয়াটা আসছে সেটার আমি অভিযোগটা স্বীকার করবো, মানে যেভাবে লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় নাই। তার বলছে আমি তো বলি না অ্যাটেস্টেড করে আমাকে দেওয়া হয়েছে, আমি তো বলতেছি না।
কাউসারের এমন জালিয়াতির ঘটনা বেরিয়ে আসার পর দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন সাফ জানিয়ে দেয় বাংলাদেশে তাদের কোনো প্রতিনিধি নেই। এই জালিয়াতির ঘটনা জানাজানির পর ভুয়া এই সমঝোতা চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতারিত হবার দায় চাপিয়েছে বিডার উপর। কাউসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলছে সংস্থাটি। আমরা যখন এমইউ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডার কাছে চলে গেছে। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। যখনই কোনো কারোর সাথে কথা বলি সব কিছু কোয়েরি করি। তো এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কাউসার আইনগত ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশন নেবে। এ নিয়ে বক্তব্যের জন্য কয়েক দফায় যোগাযোগ করা হয় বিডা কর্তৃপক্ষের সাথে। বক্তব্য না দিলেও এক বিবৃতিতে জানিয়েছে মনোরেল প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রদান করেনি বিডা। তাই বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাচাইয়ের চূড়ান্ত সনদ বিবেচনার সুযোগ নেই। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় এবং একমাত্র ভিআইপি সড়ক ধরা হয়ে থাকে সিডি এভিনিউর এই সড়কটিকে। এই সড়কটির উপরে এর মধ্যেই নির্মাণ করা হয়েছে উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোর প্রস্থ সর্বোচ্চ 18 থেকে 20 ফিট। এসব সড়কে মনো বা মেট্রো রেল কতটুকু ফিজিবল তা নিয়েই রয়েছে প্রশ্ন। নগরবাসী বলছে, তবে এসব মনো বা মেট্রো রেল প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশন বা সিডিএর এত আগ্রহ কেন? ভুয়া এই প্রকল্পের সাথে যুক্ত থাকতে ডাকা হয়েছিল নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানকেও। তিনি জানান, ভুয়া বিনিয়োগের বিষয়টি আগেই আঁচ করতে পেরে সরে আসেন তিনি। বলেন, সস্তা জনপ্রিয়তায় আগ্রহী হয়ে ওঠে সিটি কর্পোরেশন। হালকা বিষয় হয়ে গেছে। যখনই নতুন কোনো মেয়র আসেন দেখা যাচ্ছে মেট্রো রেল করার জন্য একটা গ্রুপ চলে আসে। সম্ভাব্যতার পরিবর্তন, ওনাদের কত বিলিয়ন ডলার বা কত হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, কত টাকা অবশ্যই এটা নিয়েই দেখলাম যে বেশি আলোচনা। তো তখন আমি আর এটাতে উৎসাহ বোধ করি নাই, আমি সরে আসছি। অনুসন্ধান বলছে আলী নাজির শাহিন নামে এক ব্যক্তির মাধ্যমে আমির হুমায়ুনের সাথে পরিচয় হয় কাউসার আলমের। এই দুই প্রতারক এর আগেও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবির মাধ্যমে খুলনায় সোলার পাওয়ার এবং মংলা বন্দর উন্নয়নে 8,000 কোটি টাকার জাপানি বিনিয়োগ আনার চুক্তি করেছিল ভুয়া প্রতিষ্ঠানের নামে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাম তো আছেই, তার উপর যোগ হয়েছে ডেঙ্গুর প্রকোপ। চট্টগ্রামে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। উপসর্গ নিয়ে প্রতিদিন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শতাধিক রোগী। চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। সন্দ্বীপ থেকে 9 মাস বয়সী সন্তানকে নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন এই নারী। হাম আক্রান্ত প্রথম সন্তান সুস্থ হওয়ার 2 দিন পর দ্বিতীয় সন্তানও হামে আক্রান্ত। 5 দিন ধরে চিকিৎসাধীন আছেন হাসপাতালটিতে। সেখানে 5 দিন ছিলাম। 5 দিন পর সুস্থ হয়ে ওই গত বুধবারে বাড়িতে গেছি। তার 2 দিন পর থেকে ওর জ্বর শুরু হয়েছে। তখন হাম বলছিল আর কি, উপসর্গ দেখে বলছিল হাম। তখন এখানে আসছে। প্রতিদিন চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। পাশাপাশি নিউমোনিয়া, কাশি ও জ্বরে আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে অভিভাবকদের। নিঃশ্বাসে বেশি করতে পারতেছিল না, গায়ে বিচি দেখা দিছিল, মানে ওর অবস্থা বেশি সিরিয়াস ছিল। হঠাৎ করে দেখতেছি যে গায়ের মধ্যে বিচি উঠতেছে। তখন আমাদের ওখানে শিশুদের ডাক্তারকে বলছি, ওনাকে বলছি, আর উনি বলতেছে এগুলো তো হাম। ডাক্তারে বলছে যদি গায়ে কিছু দেখেন আর চোখ লাল যদি দেখেন তা মেডিকেলের সাথে সাথে ভর্তি করাবেন। বান্দরবান হাসপাতালে ছিলাম 1 সপ্তাহ, ওইখানে জব দিয়ে দিচ্ছে চট্টগ্রামে আনার জন্য। অনেক টেনশন হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, হ্যাঁ, কিন্তু ডাক্তাররা আপ্যায়ন আমাদেরকে চেষ্টা করতেছে। হাসপাতালের শয্যা সংখ্যা কম থাকায় প্রতিটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে 2 জন করে শিশুর। পরিস্থিতি সামাল দিতে অনেকটা হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে খাগড়াছড়ি থেকে, রাঙামাটি থেকে, বান্দরবান থেকে, কক্সবাজার থেকে, বিভিন্ন উপজেলা থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে রুগী আসে। সেজন্য সেখানে রুগীর চাপটা এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ, জেনারেল হসপিটাল, বিভিন্ন ক্লিনিকে আমাদের চাপটা এখনও আছে। ইনজেকশনের প্রাদুর্ভাব এখনও পুরোপুরি কমেনি। আমরা যদি ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছি, অ্যান্টিবডি ডেভেলপ হতে কিছুদিন সময় লাগে। যখন মানে এটা পুরোপুরি অ্যান্টিবডি ডেভেলপ হয়ে যাবে তখন ডেঙ্গুর মিজলস রোগীর সংখ্যা দিন দিন কমে যাবে। হামের প্রকোপ কমাতে চট্টগ্রাম সহ দেশব্যাপী টিকা প্রদান কর্মসূচির পরও এর সুফল সেভাবে মেলেনি। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশা স্বাস্থ্য বিভাগের।
হামের প্রকোপ ধীরে ধীরে কমছে এবং মৃত্যুর হারও কমছে, তবে একেবারে এটা এখনো নিয়ন্ত্রণে আসে নাই। আমরা আশা করছি যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে সেটা সামনে অব্যাহত থাকবে এবং কিছুদিনের মধ্যে আমরা পুরাটাই নিয়ন্ত্রণে আনতে পারব। এদিকে হামের প্রকোপের মধ্যেই বর্ষা মৌসুমে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 6 মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 298 জন। চলতি মাসের প্রথম 2 দিনেই আক্রান্ত হয়েছে 19 জন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে বর্ষার শুরুতেই হাম এবং ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। হাসপাতালে হামের রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে ইতিমধ্যে বিভাগে সহস্রাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী জুবায়ের রিফাত। হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগী তো বাড়ছেই, আমরা যেমনটা দেখছিলাম। চিকিৎসা সেবা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? তাজদিন, মাঝে কিন্তু আসলে হামের যেই প্রাদুর্ভাব ছিল সেটি অনেকখানি কমে এসেছিল, তবে গত 24 ঘন্টা বা 72 ঘন্টার যে হিসাব, সেই হিসেবে আমরা দেখছি যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং নিশ্চিত হামে আক্রান্ত না হলেও হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম মহানগরীর বাইরে যে 15 উপজেলা রয়েছে এবং বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং মহানগরীর অন্যান্য যে প্রাইভেট হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে কিন্তু শিশুরা ভর্তি হচ্ছে। এবং চিকিৎসা ব্যবস্থার কথা যদি আমরা বলি, আমরা শুরু থেকেই দেখেছি জেলা সিভিল সার্জন কার্যালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একেবারে যৌথ সমন্বয়ে বিভাগীয় যেই একমাত্র হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাম ওয়ার্ড করা হয়েছে, অর্থাৎ হামের জন্য একেবারে সমন্বিত যে চিকিৎসা দেওয়া যায় সেটির জন্য ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। এবং তারা আসলে বারবার যেটি বলছেন যে এক্ষেত্রে আসলে অভিভাবকদের সচেতনতার আসলে কোনো বিকল্প নেই, তবে নিশ্চিত হামে আক্রান্ত কিছুটা কমে এসেছে এবং গত 24 ঘন্টার যে হিসাব সেই হিসাব আমরা এখন পর্যন্ত পাইনি। তবে 2 জুলাইয়ের হিসাব আপনাকে বলতে পারি, 2 জুলাই কিন্তু নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত কেউ না হলেও গত 24 ঘন্টায় কিন্তু আমরা দেখেছি যে প্রায় অর্ধশতাধিক হামে আক্রান্ত রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রামের অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু ভর্তি হয়েছে। আর সামনেই কিন্তু আসন্ন বর্ষা, সেই বর্ষাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখছি ডেঙ্গুর প্রকোপটাও কিন্তু বেড়ে চলেছে। এখন পর্যন্ত প্রায় গত 6 মাসের হিসাব আপনাকে বলতে পারি, সেই 6 মাস অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত চট্টগ্রামে কিন্তু মোট আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে কিন্তু 324 জন, আর হামে মোট আক্রান্তের সংখ্যা 331 জন, অর্থাৎ প্রায় কাছাকাছি বলা চলে। এবং চিকিৎসকরা এই বিষয়টিকে খুব ঝুঁকি আকারে দেখছেন এবং গত 24 ঘন্টায় আমরা দেখেছি যে নতুন করে ডেঙ্গুতে 7 জন আক্রান্ত হয়েছেন এবং চিকিৎসকদের তরফ থেকে যেটি আসলে বারবার করে বলা হচ্ছে এই পর্যায়ে, অর্থাৎ ডেঙ্গুর যে প্রকোপ বা প্রাদুর্ভাব সেটি ঠেকানোর জন্য বাড়ির আঙিনায় কোনো ধরনের পানি জমতে দেওয়া যাবে না এবং কোনো ধরনের জ্বর বা গা ব্যথা হলে সাথে সাথে চিকিৎসকদের আসলে শরণাপন্ন হতে আসলে চিকিৎসকরা বারবার করে বলছেন। তো এই ছিল চট্টগ্রামের হাম এবং ডেঙ্গুর সর্বশেষ খবরাখবর। রাজনীতি যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ রিফাত। বর্ষা মৌসুমেও কাপ্তাই হ্রদের ভিন্ন রূপ। আশঙ্কাজনকভাবে কমছে পানির স্তর, হ্রদ শুকিয়ে যাচ্ছে চর। নৌযান চলাচল ব্যাহত হয়, যোগাযোগ বিচ্ছিন্ন কয়েক উপজেলা। পলি জমে ভরাট হলেও ড্রেজিং নেই বছরের পর বছর, যার প্রভাব পড়ছে রাঙামাটির মানুষের জীবন জীবিকায়। বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকার কথা, সেখানে এখন দেখা মিলছে বিস্তীর্ণ চর। নাব্য সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক নৌ চলাচল। রাঙামাটির দুর্গম উপজেলা বিলাইছড়ি, জুরাছড়ি, বড়কল, বাগাইছড়ি ও লঙ্গদুর সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম এই হ্রদ, কিন্তু নৌযান পুরোপুরি চলতে না পারায় বিপাকে যাত্রীরা। যদি পানি থাকতো আমাদের অনেক যাতায়াতের সুবিধা হতো, আসা যাওয়া করতে ভালো হতো। যাত্রীদের ভোগান্তি, আমাদের ভোগান্তি, আমরা সঠিক জায়গায় যেতে পারি না। আমাদের চলাফেরা কষ্ট, যাতায়াতের জন্য বোট চালাতে কষ্ট, লঞ্চ চালাতে কষ্ট। শুধু যোগাযোগ নয়, এর প্রভাব পড়েছে ব্যবসা বাণিজ্যেও। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহনে বেড়েছে খরচ। রাঙামাটি থেকে মনে করেন একটা ইট আমাদের এখানে 12 টাকায় কিনা পড়ে, তারপর এখানে আসতে খরচা হয় 12 টাকা। তারপরে ফকিরাছড়া থেকে মনে করেন 1 কেজি হলুদ নিতে রাঙামাটি 30 টাকা খরচা হয়। রাঙামাটি ডিস্ট্রিক্ট থেকে এখানে পণ্যগুলো আনতে আমাদের অনেক কস্টিং হয়ে যায়। তার ধরুন এখানে জনদুর্ভোগ একটা, আর রোগী আসা নেওয়াতে তো অনেক কষ্টের বিষয়। খনন করার দরকার, কিন্তু খনন তো করা হয় না। মানে প্রতি বছর বলে যে মানে কি খনন হবে, কিন্তু হয় না, এটা করে না কাজটা। যে জিনিসটা আমরা 300 টাকা দিয়ে এই দোকান পর্যন্ত মালামাল পৌঁছাইতে পারি, সেই জিনিসটা আমাদের 14 এর উপরে বেশি লেগে যায়।
পানি সংকটে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমেছে, এতে জাতীয় গ্রিডেও পড়ছে এর প্রভাব। 5টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ, বাকি 3টি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে মাত্র 94 মেগাওয়াট। পানি শুকিয়ে যায়, এটা একমাত্র কারণ পলি জমা। আর এই পলিটা দ্রুত ড্রেজিং এর মাধ্যমে যদি আমরা অপসারণ করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আপিসমের লোকজনের দায়িত্বজনের নেভিগেশনের যে সমস্যা সেটা থাকবে না। আর মূল যে আমার সুবিধা হবে বিদ্যুৎ জেনারেশনের ক্ষেত্রে, তাহলে আমি পর্যাপ্ত পানি রিজার্ভারে রাখতে পারবো। রাঙ্গামাটির মানুষের জীবন জীবিকার অন্যতম ভরসা এই কাপ্তাই হ্রদ। এটির নাব্য ফিরিয়ে আনতে দ্রুত ড্রেজিং শুরুর দাবি স্থানীয়দের। আল আমিন শিকদার, যমুনা নিউজ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামসুল আলম। শামসুল, পানি কমে যাওয়ায় জনজীবনের প্রভাব কেমন পড়েছে আর সংকট নিরসনে কি বলছেন সংশ্লিষ্টরা? এই যে আপনার কাপ্তাই লেকের পানি সংকটের কারণে যে রাঙ্গামাটি যে জেলা রয়েছে, রাঙ্গামাটি জেলা 10টি উপজেলার সাথে কিন্তু এই রাঙ্গামাটি জেলা গঠিত। এই 10টি উপজেলার মধ্যে প্রায় 6টি উপজেলা একমাত্র যোগাযোগের মাধ্যম হচ্ছে এই পানি পথে। এই কাপ্তাই লেকের উপর নির্ভর করে 6টি উপজেলা যে রয়েছে, উপজেলার লোকজন যাতায়াত করে থাকে। তাদের যে উৎপাদিত পণ্য সামগ্রী এবং তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র, সেই জিনিসপত্র এবং তাদের পণ্যগুলো এই পানি পথে তারা আনানেওয়া করে থাকে। এই পানি যখন শুকিয়ে যাওয়ার কারণে তাদের যে চলাফেরার পাশাপাশি যে সব পণ্যগুলো রয়েছে, পণ্যগুলো পরিবহনে তাদের সংকট দেখা দিয়েছে। তাছাড়া আপনাকে বলে রাখি যে রাঙ্গামাটি শহরে আপনার যেসব পানি সরবরাহ রয়েছে, যে জনস্বাস্থ্য প্রকৌশলের অধিদপ্তরের মাধ্যমে এই কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাওয়ার কারণে পানি সরবরাহের মধ্যে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে। আপনার ঠিক মতো তারা পানি সরবরাহ করতে পারছে না। তাছাড়া এখানে যে ডিপ টিউবওয়েল এবং টিউবওয়েল যেগুলো রয়েছে, টিউবওয়েলগুলো তো পর্যাপ্ত পরিমাণে পানি পাওয়া যাচ্ছে না। সেজন্য যেসব লোকজন আপনার পানি যে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধ পানির একটা হিমশিম খাচ্ছে যে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যাপারে। সবকিছু মিলে এই যে কাপ্তাই হ্রদের যে পানি শুকিয়ে যাওয়ার কারণে এখানকার যে লোকজন রয়েছে তারা বিভিন্নভাবে তারা এই সংকটের মধ্যে পড়েছে। তাছাড়া এই কাপ্তাই হ্রদকে যে পানি বিদ্যুৎ কেন্দ্র সে সৃষ্টি হয়েছে, পানি বিদ্যুৎ কেন্দ্র এখানে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্র সেখানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে বলে সেখানকার কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শামসুল। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা না গেলেও কক্সবাজারের টেকনাফ সীমান্তে থমথমে পরিস্থিতি। স্থানীয়রা জানান, গতকাল বিকেল থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে না। বিজিবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে তারা। জোরদার করা হয়েছে টহল, ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হচ্ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ রোধে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন বিজিবির রামু সেক্টর কমান্ডার। বুধবার সকাল থেকে রাত পর্যন্ত টেকনাফ সীমান্তের ওপারে থেমে থেমে গোলা ও মর্টার শেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্ত। এতে জাদিমোড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বাসিন্দাদের মধ্যে ছড়ায় আতঙ্ক। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার জিয়ানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন। সকালে রাঙ্গুনিয়ার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এ সময় সাথে ছিলেন স্থানীয় এমপি হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। পরে রাঙ্গুনিয়ার এতিম ও দুস্থ শিশুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের ৪৮তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ও শিক্ষা উপকরণ প্রদান করেন মন্ত্রী। সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি। এরই ধারাবাহিকতায় পটিয়ার কুসুমপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এবং আশপাশের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরে মনুষা স্কুল অ্যান্ড কলেজ, ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠেও চলে এই কর্মসূচি। গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণের সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তারা। চট্টগ্রামের বাটালি রোডের এনায়েত বাজার থেকে বিআরটিসি পর্যন্ত বেহাল সড়কের সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসী।
সকালে মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, দীর্ঘ 1 বছর ধরে ওয়াসার কাজের পর সংস্কার না করায় চরম দুর্ভোগে পড়েন তারা। সড়কের দুরবস্থার কারণে ব্যবসা বাণিজ্যে ধস, যাতায়াতে ভোগান্তি এবং জরুরি সেবায় বাধার অভিযোগ তুলে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান ব্যবসায়ীরা। তারা বলেন, সড়ক সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে ওয়াসা কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এই ছিল আজকের চট্টগ্রামের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।